মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকন বাঙালি হিন্দুর জন্য এবং অবশ্যই ভারতীয় হিন্দুদের জন্য অত্যন্ত গর্বের এই তিনটি প্রতিষ্ঠানকে যে ভাষায় লাগাতার আক্রমণ করে চলেছেন এবং তার প্রশাসন সেই আক্রমণের যোগ্য সঙ্গত করে চলেছেন। এমনকি এই তিন প্রতিষ্ঠানে কোথাও হামলাকারীকে সমর্থন জুগিয়ে পরোক্ষে, কোথাও সরাসরি নিজেরাই কার্যত হামলাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়ে রাত বিরেতে বা যখন তখন ভক্ত সমাগমের মধ্যে হঠাৎ মন্দিরের টাকা কোথায় থাকে, কারা আসে, কখন আসে ইত্যাদি জিজ্ঞাসা করে। আর ঠিক তার পরিপ্রেক্ষিতেই এ রাজ্যে একের পর এক রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। সেই রাজনৈতিক প্রতিক্রিয়া অবশ্যই এই সাধারণ নির্বাচন পর্বে আরও নতুন নতুন প্রতিক্রিয়া তৈরি করছে। কিন্তু এই ক্রিয়া প্রতিক্রিয়ার মাঝখানে যে তিনটি প্রতিষ্ঠান, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন এবং রামকৃষ্ণ মিশন, তার মধ্যে প্রথম দুটি অর্থাৎ ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের প্রতিক্রিয়া সরাসরি এতদিন পর্যন্ত পাওয়া যাচ্ছিল, পাওয়া গিয়েছিল, আগেই পাওয়া হয়ে গিয়েছিল। রামকৃষ্ণ মিশনের পক্ষে তাদের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ গতকাল প্রথম একটি বিবৃতি দেন সমস্ত টেলিভিশন চ্যানেলের জন্য। সংক্ষিপ্ত সেই বিবৃতি প্রকাশিত হয়, প্রচারিত হয়। কিন্তু আজ রিপাবলিক বাংলার তরফ থেকে আমি স্বামী সুবীরানন্দের একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছি, যাতে অনেক বিস্তারিতভাবে এই পর্যায়ের কথা জানতে চেয়েছি, বুঝতে চেয়েছি। রামকৃষ্ণ মিশন এহেন আক্রমণকে কিভাবে দেখছে, কোন চোখে দেখছে, বোঝার চেষ্টা করছে। এই আক্রমণে তারা কোথাও ভয় পেয়েছেন কিনা, দিশেহারা কিনা, আক্রমণকে কতটা গুরুত্ব দিচ্ছেন, এমন আক্রমণ তাদের কাছে অভিপ্রেত কিনা, অবশ্যই হওয়ার কথা নয়, কিন্তু তবুও জানতে চেয়েছি। সাংবাদিকের ভাষায় দুধ কা দুধ, পানি কা পানি করতে চেয়েছি। স্বামী সুবীরানন্দের নেওয়া সেই এক্সক্লুসিভ ইন্টারভিউটি, সাক্ষাৎকারটি রাত 11টায় সম্পূর্ণ অংশটি প্রচারিত হয়। কিন্তু এখন কিছুটা অংশ আমি আপনাদেরকে দেখাবো আমার এক প্রতিবেদনের মধ্যে, যা থেকে এই প্রশ্ন উঠে আসা স্বাভাবিক এবং সাধারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ঠিক কী চাইছেন, এই তিনটি প্রতিষ্ঠানকে আক্রমণের পিছনে তার আসল উদ্দেশ্যটা। সবার আগে আজকের বিশেষ প্রতিবেদন। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। আমার মনে হয় যে যা কিছু হয়েছে সেটা এই নির্বাচনের সময় বলেই হয়তো এই কথাগুলো কারোর জন্য প্রয়োজন ছিল বা কোনো পলিটিক্যাল কম্পালশন থেকে বলার দরকার ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠের প্রতি খুব উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের কাছে বার্তা পাঠিয়েছিলেন। ওর যে বার্তা, সেই বার্তার মূল সূত্রটি ছিল রামকৃষ্ণ মিশন ইজ এক্সেলেন্স, এক্সেলেন্স মিন্স রামকৃষ্ণ মিশন। হয়তো কোনো ভুল ফিডব্যাক তিনি পেয়েছিলেন, যার ফলে একটি অনভিপ্রেত মন্তব্য আমরা শুনতে পেয়েছি। খবর আমিও রাখি, এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। রামকৃষ্ণ সংঘ রাজনীতির মধ্যে নেই, এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। স্বামী বিবেকানন্দ mandated us to be apolitical, কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখা গিয়েছে যে বিভিন্ন সময়ে যে ডিসপেন্সেশন, সেই ডিসপেন্সেশন রামকৃষ্ণ মিশনকে কখনো কখনো ভুল বুঝেছেন। মুখ্যমন্ত্রীর কাছে
বারবার একবার দুবার আমরা দুটো ঘটনা দেখলাম, এমন ভুল তথ্য যাচ্ছে বা তিনি মিসইনফর্মড হচ্ছেন, এটাকে একটু দুর্ভাগ্যজনক বলে মনে হচ্ছে মহারাজ ইদানিংকালে? দুর্ভাগ্যজনক, অবশ্যই এটি দুর্ভাগ্যজনক, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। শেষে সামান্য কটা ভোটের জন্য রামকৃষ্ণ মিশনকেও বাঁকে টেনে নামাবার চেষ্টা নেহাতি ভুল, নাকি ভোটের জন্য সবই করতে পারে তৃণমূল? যতদিন তৃণমূল ততদিনই কি হিন্দু প্রতিষ্ঠান নিয়ে এমন কদর্য ভুল? জলপাইগুড়ি আশ্রমে হামলা চালানো বাহিনী যে তৃণমূলের অনুগামী, সে কি নেহাতি কাকতালীয়, নাকি অনুপ্রেরণার ফসল? রিপাবলিক বাংলা। এই কেজিএফ গ্যাংয়ের যে গুন্ডাটাকে ধরেছে জলপাইগুড়িতে পুলিশ, সেই গুন্ডাটার সর্বত্র ফেসবুক প্রোফাইল, এদিক ওদিক সেদিক সর্বত্র শুধু তৃণমূলের পতাকা। ধরে নিলাম গুন্ডামি করতে গেলে শাসক দলের পক্ষে আছি দেখাতে হয়, কিন্তু গুন্ডাকে ধরতে 72 ঘন্টা সময় কেন লাগলো? তার থেকেও বড় কথা, এই গুন্ডা যার হয়ে গুন্ডাগিরি করতে গেছিল তার হয়ে এবং এই গুন্ডাদের হয়ে পুলিশ রামকৃষ্ণ মিশনের সাধুদের নামে জামিন অযোগ্য ধারায় এফআইআর কেন রুজু করল? এমনিতে তো এ রাজ্যের পুলিশকে বদনাম কেউ দিতে পারবে না যে বিরোধী দলের লোকজন এখানে থানায় গেলে এফআইআর করতে পারে, তার জন্য হাইকোর্টে যেতে হয়। এমন গুন্ডাকে থানায় পেয়ে ঠাটিয়ে দুটো থাপ্পড় না পেরে ছেড়ে দিয়ে 72 ঘন্টা পরে গ্রেফতার, আর মাঝখানে তার বয়ান অনুযায়ী সাধুদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর। মিলছে কোনো সমীকরণ, সূত্র, গাঁথা মনে হচ্ছে একসুরে যে এফআইআর হওয়ার, গ্রেপ্তার হওয়ার 24 ঘন্টা আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেন ওখানে ওরকম কিছু হয়নি, আমি সাংবাদিককে দিয়ে তদন্ত করিয়ে দেখেছি। সাংবাদিক আজকাল তদন্ত করে রামকৃষ্ণ মিশনের উপরে হামলার ঘটনা। আমার আজকের বিতর্কের প্রথম প্রশ্ন, একমাত্র প্রশ্ন জানি আজকের বিতর্ক করব, আমার আজকের অগ্নিবাদ। মমতার এই অন্ধ হিন্দু বিরোধে ভোট আসবে, ভোটের জন্য যদি সব কিছু করে থাকেন ভোটটা আসবে তো, শেষমেশ সেই ভোটটা পাবেন তো যার জন্য এতটা মরিয়া হয়ে অন্ধ বিরোধ করছেন? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা, আমার একেবারে বাঁদিক থেকে পরপর দুই আইনজীবী, রাধামোহন রায় এবং অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, দুজনেই তৃণমূলের সমর্থক। আমার ঠিক বাঁদিকে নির্মলা মুখোপাধ্যায়, বর্ষিয়ান সাংবাদিক। আর ঠিক ডান দিকে রয়েছেন সুমন ভৌমিক, শ্রীরামকৃষ্ণ গবেষক এবং ভাবানুরাগী। পরপর রয়েছেন দুই বিজেপির প্রতিনিধি, শঙ্কুদেব পণ্ডা এবং রয়েছেন সৌমিক রাহা, বিজেপির দুই মুখপাত্র। আমি শুরু করব আজকে সুমন আপনার কাছ থেকে। দীর্ঘদিন ধরে গবেষণার সূত্রে এবং রামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার সুবাদে আপনি রামকৃষ্ণ মিশনের প্রতিক্রিয়া, তার ধরন ধারণের সঙ্গে সম্যক অবহিত এবং পরিচিত। আমি সেই জায়গা থেকে আপনাকে জিজ্ঞাসা করি, স্বামী সুবীরানন্দ যা বলেছেন মূলত তার সবটাই, মূল অংশটুকুই আমি এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করেছি। আরও কিছু অবশ্যই আছে যেটা শুনে হয়তো মানুষ আরেকটু হতচকিত হতে পারে। এ রাজ্যের সরকার সম্পর্কে, তৃণমূল কংগ্রেস দল সম্পর্কে সরাসরি কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া না দিয়েও তিনি যে ভাষায় বা যা বলেছেন সে সম্পর্কে প্রাথমিকভাবে এই প্রতিক্রিয়া দেখে আপনার কি মনে হয়? রামকৃষ্ণ মিশনকে আজ পর্যন্ত এমন প্রতিক্রিয়া তার সাধারণ সম্পাদককে আপনি দিতে দেখেছেন? কোন পরিস্থিতিতে এমন প্রতিক্রিয়া বেরোতে পারে? না, আমার প্রথমেই মনে হয় সেই জটিলেশ্বর মুখোপাধ্যায়ের বিখ্যাত গান, এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার। একটি পূর্ণমাত্রায় আধ্যাত্মিক প্রতিষ্ঠান যার কেন্দ্রীয় দর্শন বা বেসিক ফিলোসফি বহুজন হিতায় বহুজন সুখায় আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ। অগণিত আধ্যাত্মিক অনুরাগী পুরুষ তারা নিজেদের জীবনের পরোয়া না করে তথাকথিত যে সোশ্যাল স্ট্যাটাসওয়ালা কেরিয়ারকে বিসর্জন দিয়ে এক আধ্যাত্মিক মাধ্যাকর্ষণে সম্পৃক্ত হয়ে এই প্রতিষ্ঠানে নিজেদেরকে যুক্ত করে, এবং শুধু যুক্ত করে কোনো কিছুর বিনিময় নয়, তার এই জীবনটিকে মহাজীবনের অন্তর্গত করে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রবাহ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য, বস্তুনিষ্ঠ উপায়ে ছড়িয়ে দেওয়ার জন্য। তাহলে সেই মানুষটি বা সেই ব্যক্তিটি জীবনকে কেন্দ্র করে আর কিছু চাওয়া পাওয়ার
গণিত খাতা তার কাছে থাকে না, যদি থাকে তাহলে একটাই থাকে, প্রেমার্পণ সমদর্শন জগজন দুঃখ যায়। জগজনের যে দুঃখ, সেই দুঃখ বিমোচনের এই মহতি কর্মযজ্ঞে নিজেকে যুক্ত করা। সেইখানে সেই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি কতটা মনোবেদনা থেকে কথাগুলো বললেন, কথাগুলো তাকে বলতে হলো জনসমক্ষে আপনাদের চ্যানেলের মাধ্যমে, সেটাই তো বোঝা যাচ্ছে যে এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার। হয়তো সকাল উঠছে, সকাল হচ্ছে, সূর্য উঠছে, কিন্তু রাতের অন্ধকারের যাবতীয় চারিত্রিকতা, ক্যারেক্টারাইজেশন সেই সকালের সঙ্গে যুক্ত। কারণ আমরা এমন একটা সময় আছি যেখানে যে প্রলয়, মানে অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না। রামকৃষ্ণ সংঘের ইতিহাসে এমনতর আক্রমণ, এমনতর নির্বিচারবাদী শব্দ এবং বাক্য প্রয়োগ এবং এতটা জেহাদি মনোভাব নিয়ে যেন রামকৃষ্ণ মিশন বিপ্রতীপ অবস্থানকারী একজন রাজ্যের প্রশাসনিক প্রধানের নিরিখে, এটি আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং গভীর মনোবেদনার, এবং আমরা সকলে মুহ্যমান। বেশ, আমি সুমনবাবুর কাছ থেকে কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া আশা করি না এবং তার জন্য তাকে এখানে আনিও নি। আমি তাকে যে কারণে এনেছি, যে বিষয়টা বোঝবার জন্য এনেছি, সেই বিষয়ে তিনি তার প্রাথমিক বক্তব্য বলেছেন। এবার আমি রাজনীতির কথায় আসি, আমার অগ্নিমানের কথায় আসি। রামকৃষ্ণ মিশনকেও এতটা অন্ধকারের দিকে ঠেলে দিয়ে কাঙ্ক্ষিত ফলটা শেষমেশ মিলবে তো? অনির্বাণ, মানে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করছি, ভোটটা আসবে তো? ভোট আসবে, সিট আসবে, বিজেপির বিদায় নিশ্চিত। ভোটের জন্য এটা করা, তার থাকুন। এবার যে আপনাদের প্রশ্নের মধ্যে যেটা রয়েছে যে হিন্দু বিরোধী অবস্থান ইত্যাদি সব বলছিলেন, প্রশ্নটাই এই কারণে অবান্তর। আমি দুটো অ্যাঙ্গেল থেকে বলতে পারি। SC/ST প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, আপনারা জানেন। সেখানে যে মানুষটি ধরুন অভিযুক্ত, তিনি যদি নিজে SC বা ST সম্প্রদায়ের হন, তার বিরুদ্ধে আইনটা লাগু হয় না। কেন হয় না? কারণ বেসিক প্রিমাইসটা হলো একজন SC মানুষ আর একজন SC মানুষকে SC বলে অপমান করতে পারেন না, বা ST মানুষ আর একজন ST মানুষকে ST বলে অপমান করতে পারেন, এটা সম্ভব নয়। ঠিক একইভাবে এই হিন্দু ঘরে জন্মেছেন, হিন্দু ব্রাহ্মণ ঘরে জন্মেছেন একজন মানুষ, এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, তার পক্ষে হিন্দু বিরোধী হওয়াটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়। এটা বেসিক প্রোপাগান্ডা মাত্র। আপনারা চেষ্টা করছেন, অভিনন্দন। একটা মিনিটের জন্য চেষ্টা করুন। না, আপনাকে কন্টিনিউ করতে দেবো, জাস্ট এক মিনিটের জন্য থামাচ্ছি, আমার কথা চাপানোর জন্য না। আমি একটু নির্মলবাবুর কাছে জিজ্ঞাসা করে নেবো, খুব ক্লোজলি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করেন, কবে থেকে নিজের বন্দ্যোপাধ্যায় পদবী লেখা ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? নির্মলবাবু, আপনার আশা করি খেয়াল আছে, বলে কই ছেড়েছিলেন না? অনির্বাণ যে বলেন হিন্দু ব্রাহ্মণ ইত্যাদি, মানে তার কোনো ঘরে জন্মানো, না তা বলছি না, বলছি এটার কোনো, অনির্বাণ, আমি নির্মলবাবুকে জিজ্ঞাসা করছি, ওটার কোনো চিহ্ন কি মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছে না নির্মলবাবু, আপনার মনে হয়? অনির্বাণবাবু কন্টিনিউ করুক, আমি বলবো। কারণ যে মানে উনি যে ডাইকোটমিটা তুললেন, এই ডাইকোটমিটার উত্তরটা ওনাকেই দিতে হবে। বেশ, অনির্বাণ, না উনি বলেন একটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোট অ্যান্ড কোট কথা, আমার গোত্র হচ্ছে মা মাটি মানুষ গোত্র, কোন গোত্র মানে পুজো দিতে গিয়ে ওনার গোত্র উনি কেউ বলতে পারেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হিন্দু ব্রাহ্মণ ঘরে জন্মেছেন, তিনি ঘোষিতভাবে নাস্তিক নন। ধরুন করুণানিধি যেমন ঘোষিতভাবে নাস্তিক ছিলেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। নাস্তিক হলে হিন্দু হওয়া আটকায় না, না হিন্দু কানে লাগতে পারে আপনার, কিন্তু নাস্তিক হলে হিন্দু হওয়া, নাস্তিক হওয়ার ওটা নিতান্ত কিছু নিরক্ষর অশিক্ষিত মানুষের ধারণা বা ভারত সম্পর্কে জানা না এমন লোকের ধারণা। নাস্তিকের সঙ্গে হিন্দুদের কোনো সম্পর্ক আলাদা কথা। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিতভাবে নাস্তিকও নন, তিনি আস্তিক মানুষ, প্র্যাকটিসিং হিন্দু, যার ফলে আপনার প্রশ্নটা অবান্তর। দ্বিতীয়ত, যে বিতর্কটি উঠেছে তার মূলত হচ্ছে কার্তিক মহারাজ। কার্তিক মহারাজ তিনি সরাসরি রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করেছেন কি করেননি, রামকৃষ্ণ মিশন এড়িয়ে যাচ্ছেন, আসানসোল রামকৃষ্ণ মিশন নাম করে বলেছেন না। আমি আসছি আমি ব্যক্তির কথা বলছি। ব্যক্তির ক্ষেত্রে কার্তিক মহারাজের নাম করে বলা হয়েছে, এবং আসানসোল রামকৃষ্ণ মিশন বা অন্যান্য ইসকন ইত্যাদির ক্ষেত্রে বলা হয়েছে তাদের কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন জায়গায় নাকি বিজেপিকে ভোট দেওয়ার আবেদন ইত্যাদি জানানো হচ্ছে, যেটার বিরুদ্ধে ন্যাচারালি তিনি বলবেন। এবার দেখুন, সাধু সন্ন্যাসী এই যে আমাদের দেশে তাদের প্রতি একটা সম্মান, এই ঢালটিকে, এটাকে ঢাল হিসেবে, এই পরিচয়টিকে ঢাল হিসেবে ব্যবহার করে কেউ যদি মনে করেন যে তিনি RSS বিজেপির হয়ে কাজ করবেন, তাহলে তার বিরুদ্ধে কেউ কিচ্ছুটি বলবে না, ওইটি হবে না। আপনি RSS বিজেপির হয়ে কাজ করুন, ওপেনলি করুন, দয়া করে আমি সাধু অতএব আমাকে কিছু বলো না বলে নাকি কান্না জুড়তে বসবেন না। আমি একটা ছোট্ট শুধু উত্তর চাইছি, রামকৃষ্ণ মিশন কারোর হয়ে, RSS বিজেপি কেন কারোর হয়ে কাজ করে
করেছে, এমন একটা নজির যদি বলে দিচ্ছি, কোনো সংগঠনগতভাবে এরা কেউ কারো হয়ে কাজ করেছেন এই কথা মুখ্যমন্ত্রী নিজে কথা। আসানসোল রামকৃষ্ণ মিশন নাম করে বলেছে। রামকৃষ্ণ মিশন ওটা ব্যক্তি নয়। আসানসোল না, আসানসোল রামকৃষ্ণ মিশন। এবার আমি বাইকটা খুঁজে আপনাকে আবার শুনিয়ে দিলাম। আমিও বলছি আসানসোল রামকৃষ্ণ মিশন আবার চালান। সংগঠনগত হয়ে বলেছে আসানসোল রামকৃষ্ণ মিশনকে রামকৃষ্ণ মিশন আমরা অস্বীকার করি করছি, আপনি আবার চালান। আসানসোল না অবশ্যই হবে না, আপনার প্রশ্নের সারবত্তাহীনতাটাও লোকে দেখতে পাবে। কিছু হচ্ছে আসানসোল রামকৃষ্ণ মিশনের কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ কেউটা কিন্তু স্পষ্টভাবে উনি বলেছেন, এবং পরবর্তী স্পিচে যদি আপনি এক্সপ্লেনেশনের কথা নাও যান, প্রথম স্পিচে সেই কেউ বলা আছে। এবং রামকৃষ্ণ মিশন হোক বা ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, অন্যান্য যে কোনো সংগঠন, শুনুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা যদি মনে করেন যে তারা রাজনীতির সঙ্গে নিজেদের জড়াবেন, আমি সাধুবাদ জানাবো। তারা আসুন, সরাসরি রাজনীতির ময়দানে আসুন, দেখুন কত ধানে কত চাল। দয়া করে আমি সাধু, অতএব আমায় কিছু বলো না বলে ঢং করবেন না। আমি সরাসরি ময়দানে না। বেশ, এবার আমি শ্রমিকের কাছে যাবো। শ্রমিক একে বলে ধরি মাছ না ছুঁই পানি। রামকৃষ্ণ মিশনকে কিছু বলছি না, কিন্তু রামকৃষ্ণ মিশনের গ্রুপ টুপ ইত্যাদি বলে টেড়ে গাল দিয়ে গেলাম। এইটা হচ্ছে অনির্বাণদের কথার সারবত্তাহীনতা। কিন্তু এই সারবত্তাহীনতা আমার যেটা প্রশ্ন, এক মিনিট, আপনি বলেছেন আপনাকে সময় দিতে বলা কি অন্যায়? না বলছি যে আমার প্রশ্ন না, রামকৃষ্ণ মিশন বলতে কাউকে ভোট দিতে বলেন, বলেনি কাউকে ভোট দিতে। এটা আপনার কাছে অন্যায় না হতে পারে, আপনার কাছে দারুণ হতে পারে, কিন্তু এটা কেউ যদি রামকৃষ্ণ বলে থাকে, আরে অনির্বাণ বাবু, আমি এইটুকু জানি, অনির্বাণ বাবু রামকৃষ্ণ মিশন আপনিও মেনে নিচ্ছেন তো বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করে অন্যায়? না, একদম না, কোন রাজনৈতিক দলকে ভোট দেওয়ার আবেদন অন্যায়। রামকৃষ্ণ মিশনের জন্য, রামকৃষ্ণ মিশনের জন্য ভারত সেবাশ্রম সংঘ সেক্ষেত্রে কি বলবেন? আমি আজকে রামকৃষ্ণ মিশনের জেনারেল সেক্রেটারি ইন্টারভিউ করার পর আপনার সাথে কথা বলতে বলেছি, আপনি এড়িয়ে যেতে চাইছেন, আপনি ন্যাচারালি এড়িয়ে যেতে চাইবেন। একটা শব্দ, মূল শব্দ এড়িয়ে যাচ্ছে, যে শব্দটা উনি পরিষ্কার বলেছেন, যারা দীক্ষা টিক্ষা দেয় তারা নাকি এই কথাগুলো বলছে। আমি পরিষ্কার, স্বামীজির স্বয়ং কথা, রামকৃষ্ণ মিশনের দীক্ষাগুরু তারা হচ্ছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণের সচল বিগ্রহ। তাদের অর্থাৎ প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট মহারাজ, তাদেরকে নিয়ে আজকে কোন রামকৃষ্ণ মিশনকে নিয়ে কথা হচ্ছে, যেই রামকৃষ্ণ মিশন সম্পর্কে স্বয়ং পোপ ফ্রান্সিস সম্মান জ্ঞাপন করেন, স্বয়ং দালাই লামা, রামকৃষ্ণ মিশনের প্রয়াত প্রেসিডেন্ট মহারাজ শরণানন্দজির শরীর গেছে, স্বয়ং দালাই লামা সম্মান জ্ঞাপন করেছে। আরেকটা কথা, এখন এতটা বেশি রামকৃষ্ণ মিশন বিরোধী, রামকৃষ্ণ মিশনের প্রাক্তন এক প্রেসিডেন্ট মহারাজ স্বামী আত্মত্যানন্দজি, তার শরীর যখন গেল, এই মুখ্যমন্ত্রী তখন গার্ড অফ অনার দিল। আর মানে সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট মহারাজ, তার যখন শরীর চলে গেল, এই মুখ্যমন্ত্রী এতটা হিন্দু বিদ্বেষী, এখন ইনার শ্রদ্ধা জ্ঞাপন করতে যাওয়ার সময় পেলেন না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দিতে চাই, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম হচ্ছে সেই সংঘ, যখন আপনি করোনার সময় লাল ইট দিয়ে সাদা দাগ কাটছিলেন, এই সংগঠনগুলো রাস্তায় নেমে মানুষের পাশে ছিল। এই সংগঠন এটা বিশ্বের কোথায়, ভারতে আপনারা যেমন বিজেপি বিরোধী, তেমন হিন্দু বিরোধী, সংগঠন বিরোধী। বিজেপি হচ্ছে, আমরা কোথায় ছিলাম সবাই জানে, মমতা ব্যানার্জি কোথায় ছিল সেটাও সবাই জানে। বড় বড় কথা নির্মলাবাবু, রামকৃষ্ণ মিশনে কারা দীক্ষা দেন, ওই দীক্ষা টিক্ষা যারা দেন, মমতা বন্দ্যোপাধ্যায় হয় জানেন না, তো বা জেনে শুনে ইচ্ছে করে, মানে উনি মিসলিডেড হচ্ছেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না, উনি মিসলিড করবার জন্য বলছেন। রামকৃষ্ণ মিশনে দীক্ষা দেন অধ্যক্ষ, মানে সভাপতি, এবং সহসভাপতিরা, সহসংঘাধ্যক্ষরা। এখন এরা কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপ চালান না, একেবারেই লেখেন, এতে চাঁদের পাহাড় সোনার পাথর বাটির মতন। একদমই এবার নির্মলাবাবুর কাছে আসবো। নির্মলাবাবু, আমি একটাই কথা, সাংবাদিক হিসেবে আমাকে তো তথ্যের উপর যেতে হয়, সুতরাং তথ্য অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আজকে যে স্টেটমেন্ট জেনারেল সেক্রেটারি মহারাজ করেছেন, আপনি যদি সেই স্টেটমেন্টটা খুব ভালো করে পড়েন, সেখানে আমি কতগুলো পয়েন্ট ফ্ল্যাগ করেছি। প্লিজ। থ্রেট, মানে এই বিপদ যেন কেটে যায়, উনি বলেছেন। হার্ড টাইমস, ঠিক, কঠিন প্রপাগান্ডা, চয়েস অ্যান্ড টেস্ট। সব থেকে বড় কথা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিতে আমাদেরকে বহুবার হেল্প করেছেন। ঠিক, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা বললেন, সেটা আমরা মনে করছি নরনারায়ণের ওপর আঘাত। ঠিক, একদম। যদি এটা হয়ে থাকে, আমি একদম ওনার স্টেটমেন্ট ধরে বলছি, আমি নিজে মন গড়া কোনো কথা বলছি না। পাশাপাশি যেটা বললেন, she must have been misinformed by someone, ঠিক,
and she was given a wrong feedback. এই যে কথাগুলো, এই কথাগুলোর প্রত্যেকটা কোথাও পলিটিক্যাল কোনো ওভারটোন নেই, কিন্তু এর মধ্যে যে আন্ডারলাইন টোনটা রয়েছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা ইনফরমেশন গেছে, সেই ইনফরমেশনটা কারেক্ট নয় সেটা উনি বলার চেষ্টা করছেন। দ্বিতীয় কথা যেটা গেছে, ফিডব্যাকটা রং ফিডব্যাক গেছে, মানে ভুল একটা তথ্য গেছে, কিন্তু গেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা উনি কিন্তু স্বীকার করে নিলেন। এবার তৃতীয় যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে জিনিসটা বললেন কিংবা করলেন, এটা প্রত্যেকটা ভারত সেবাশ্রম সংঘ হোক, রামকৃষ্ণ মিশন হোক, ইসকন হোক, তাদের যারা প্রধান আছে তাদেরকে অনায়াসে নবান্নে ডেকে পাঠিয়ে বলতে পারতেন আমার কাছে এই ফিডব্যাকগুলো আছে, আপনাদেরকে আমি অনুরোধ করছি যে এগুলো যেন না হয়। একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এগুলো কাম্য নয়। এটা না করে উনি যেটা করলেন, একেবারে স্ট্রেট পাবলিক মিটিংয়ে বললেন। পাবলিক মিটিংয়ে যখনই কেউ কোনো কথা বলে এবং ওনার মতো একজন পপুলার লিডার, সেটা প্রপাগান্ডার জায়গায় যাবে। এইবার অনির্বাণ বাবু রাজনীতিটা এসে গেল, যখনই আপনি পাবলিকে গেলেন তখন কিন্তু আর ওইটা সনাতন ধর্ম, স্বামীজির ভাবধারা, শ্রীরামকৃষ্ণের ভাবধারা তখন আর থাকছে না। তখন একজন রাজনৈতিক ব্যক্তি যে কথাটা বলছে তার একটা রাজনৈতিক প্রজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এটাকে কি ধর্ম নিয়ে রাজনীতি করা? একদমই রাজনৈতিক প্রকল্প হয়ে গেল এটা। এই রাজনৈতিক প্রকল্পটায় ফায়দা কে পেল? এর কারণ দুটো হতে পারে। একদিক থেকে হতে পারে মুসলমান, যেটা সবাই খুব খুব আমি বলবো, যদি যারা এটা বলছে শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের ভোটকে কাছে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সংগঠনকে আক্রমণ করছেন, এটা অতি সরলীকরণ। আমার মনে হয় যে নরেন্দ্র মোদী সারা দেশে 40% ভোট পান, যদি ধরেও নি এর মধ্যে প্রায় মুসলমান ভোট নেই, 60% ভোট পান না। তার মধ্যে কিন্তু ভালো করে শুনুন, সেকুলার হিন্দু অনেক আছেন। বেশ, এই সেকুলার হিন্দু ভোটটা কিন্তু অ্যান্টি মোদি ভোট। এই ভোটটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে আক্রমণ করলেন, এই ধর্মনিরপেক্ষ হিন্দু পড়াশুনো জানা যে মানুষরা আছে, যারা হার্ডলাইনার নয়, তাদের ভোটটা কোন দিকে শিফট করবে এটা ভেবে বলবেন। বেশ, সিপিএম, কংগ্রেস না বিজেপি? বেশ ভেবে শঙ্কুদেব পাল। অনির্বাণ, আপনি হাত তুলেছেন, আমার মনে আছে, আমি আসবো আপনার কাছে। আপনি কি এই প্রসঙ্গে কিছু বলতে চাইছিলেন? ঠিক আছে, বেশ বলে নিন। না, ঠিক আছে, শঙ্কুদেব। দেখুন, আমি আজকে বক্তব্য রাখতে চাই, শুরু করতে চাই, মাননীয় অমিত স্যার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ রিপাবলিকে এসছে, সেখান থেকে মাননীয় অমিত শাহজি আজকে স্পষ্ট করে বলেছেন যে এই ধরনের সংগঠনগুলি যদি না থাকতো তাহলে অনেক আগে এই বাংলা ভেঙে বাংলাদেশ হয়ে যেত, আলাদা রাষ্ট্র হয়ে যেত। আমরা বিগত কয়েক মাস, বিগত 2-1 বছর ধরে কন্টিনিউয়াসলি দেখছি এই রাজ্য সরকার তার একটা সেপারেট আইডেন্টিটি জেনারেট করবার চেষ্টা করছে, এবং সেই আইডেন্টিটি সরাসরি রাষ্ট্র থেকে আলাদা হয়ে বিচ্ছিন্ন একটা অবস্থান নেওয়ার চেষ্টা। এবং আপনারা তাৎক্ষণিকভাবে এটা খুব সাধারণভাবে দেখতে পারেন, কিন্তু পশ্চিম বাংলার বুকে প্রথম যেদিন লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হলো ব্রিগেডে, সেদিন থেকেই আমরা বুঝলাম যে এই বাংলায় একটা হিন্দু অভ্যুত্থানের সূচনা হয়েছে, এবং তারা তাদের মতামত এবং বক্তব্য খুব স্পষ্ট করে রাখতে শুরু করেছেন প্রত্যেকটি বিষয়ে। যে হার্ডলাইনার, যে সফিস্টিকেটেড হিন্দু সম্প্রদায়ের কথা নির্মাল্যদা বলবার চেষ্টা করছেন, যাদের মতামত সবসময় অসাম্প্রদায়িক অ্যাপ্রোচের দিকে থাকে, তারাও আজকাল মুখ খুলতে শুরু করেছেন এই প্রশাসনের বিরুদ্ধে, যে এই প্রশাসন বাংলা জুড়ে এস্টাবলিশ করার চেষ্টা করছেন। আপনি যদি হিন্দু ধর্মের হয়ে কথা বলেন তাহলে আপনি সাম্প্রদায়িক, আপনি যদি হিন্দুর বিরোধিতা করেন তাহলে আপনি সেকুলার। এই অ্যাপ্রোচ সরাসরি বিরোধিতা করবার জন্যই এই বিশিষ্ট মানুষরাও এবার কল নিতে শুরু করেছেন, আর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কের কারণ হয়েছে বলে শঙ্কুদেব, আমি আপনাকে সুযোগ দেবো। আমি নির্মলবাবু আপনার কাছে আমি একটু অল্প সময়ের জন্য আসি, ধরে নিন 30 সেকেন্ড। আমার প্রশ্নটা একটু শুনে নির্মলবাবু। আমি সুবীরানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম যে মাধব সদাশিব গোলওয়ালকার, RSS এর দ্বিতীয় সংঘ পরিচালক,
তিনি রামকৃষ্ণ মিশনের তৃতীয় সংঘাতকের অত্যন্ত ঘনিষ্ঠ শিষ্য। আবার ইন্দিরা গান্ধীর ভরত মহারাজের কাছে বারবার ছুটে আসা এই একেবারে সাম্প্রতিক ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে। আবার সিপিআইএমের লিবারেশনের বর্তমান সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। অন্তত 2টি বছর বা 3টি বছর তার জীবনে, 2 আর 3 5টি বছর তার জীবনের তিনি খণ্ডনভব বন্ধনে গিয়েছেন। তার ইচ্ছে থাক আর না থাক গিয়েছেন। আমার প্রশ্ন ছিল রামকৃষ্ণ মিশনের মধ্যে কোন রাজনীতিটা করে, আরএসএস করে, কংগ্রেস করে, না লিবারেশন করে, মানে নকশাল? তার উত্তর একটু হেসে সুবীরানন্দজি আমাকে ওই উত্তরটি দিলেন। দুর্ভাগ্যজনকভাবে আমরা কোনো রাজনীতি করি না, এটাই বোধহয় কোনো রাজনীতিকের অসুবিধার কারণ। তাই আমাদেরকে এই রাজনীতির মরশুমে যখন দেশে সাধারণ নির্বাচন চলছে আমাদেরকে টেনে আনার চেষ্টা। নির্মলবাবু, এই যে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপিতে বিভক্ত দেশ বা সমাজ, রাজনৈতিক সমাজ, তার মধ্যে রামকৃষ্ণ মিশনকে টেনে আনার কারণটা কি? আপনি একটা বল পাস করেছিলেন, শঙ্কুদেব উত্তর দিচ্ছিলেন, আমি আবার এই বলটা আপনার কাছে ফিরিয়ে আনলাম, বলুন। শুনুন, আমি আপনাকে বলছি, সুবীর মহারাজ যেটা স্টেটমেন্টটা দিয়েছেন, উনি বলেছেন ইট ইজ আ ম্যাটার অফ প্রপাগ্যান্ডা, ইট ইজ হার ওন চয়েস অ্যান্ড টেস্ট। ঠিক ঠিক আছে, ঠিক। এই যে প্রপাগ্যান্ডাটা কিসের? ইট ইজ দ্য পলিটিক্যাল প্রপাগ্যান্ডা। ফর হুম, কাদের জন্য, কার বেনিফিটে? কিচ্ছু বলেননি। কারা এর থেকে ফয়দা নেবে? কিচ্ছু বলেননি। শুধু বলেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চয়েস এবং টেস্ট, এবং এটাকে আমরা স্বীকার করে নিচ্ছি। এবং লাস্ট লাইনে আছে, যারা আমাদের পছন্দ করে, যারা আমাদের অপছন্দ করে, আমরা উভয়কেই বলছি আপনাদের যে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারা যেন এগিয়ে চলে। এই হচ্ছে মোদ্দা কথা। বেশ, শঙ্কুত। দেখুন, আমি নির্মলদার এই কথা থেকে, যেখানে আপনি আমাকে আটকে ছিলেন সেখান থেকেই বলবো যে ওনার বার্তা খুব স্পষ্ট হয়েছে চৈতন্য হওয়ার। আমি কাউকে ছোট করছি না শঙ্কুদেব, কিন্তু আপনাদের রাজনীতিকদের জগৎটা আলাদা জগৎ, সে জগতে বাই চয়েস রামকৃষ্ণ মিশন কোনোদিন জড়ায়। আমি আপনাকে আমাকে মার্জনা করবেন অনির্বাণবাবু, আমি আপনাকে ডিফার করছি। আমি একটা জায়গায় আপনার সাথে একমত নই। আমি মনে করি না যে ধর্মের অন্যতম যে গূঢ় রহস্য, আমি যতটুকু বুঝেছি সেটা রাজনীতির অন্যতম গূঢ় রহস্য। একজন শাসক যখন ক্ষমতায় আসেন তখন তার প্রথম ধর্মের যে আইন, যে নিয়ম আমরা গীতায় পড়েছি, যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন, সেটাই তার প্রধান কর্তব্যের বিষয় হওয়া উচিত। আপনি ক্ষমতায় বসেছেন কিন্তু আপনি দুষ্টের দমন করেননি। আপনি দুষ্টদের লেলিয়ে দিয়েছেন সাধুদের আক্রমণ করবার জন্য। আপনি এখানে বলেছেন ধর, ওরা মেরে নিয়ে আসছে। আক্রমণের লেভেল কোন জায়গা পর্যন্ত পৌঁছেছে? অনির্বাণবাবু, যদি আজকে আক্রমণ শুধুমাত্র উত্তরবঙ্গে একটি রামকৃষ্ণ মিশনে হতো আমি চুপ করে থাকতাম। আক্রমণের লেভেল ভাবুন। শাসক যন্ত্রকে উনি সাধুদের বিরুদ্ধে ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে মামলা করছেন, তাদেরকে সরাসরি আইনের বেড়াজালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেটা কোনো মতেই কাঙ্ক্ষিত নয় এবং এই রাজ্যে তো অন্তত বরদাস্ত করা যায় না। আমি শুধু একটাই প্রশ্ন দিয়ে অনির্বাণ বাবুর কাছে যাব। উনি সংবিধানের অত্যন্ত ভালো পাঠক, খুব ভালো সংবিধান মেনে চলেন, বড় উকিল বাবু। ওনার কাছে আমি জানতে চাই, আপনার এই কেমন নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা, যে আপনি আমার ক্ষেত্রে এই আইন প্রয়োগ করেন আর অন্য সংগঠনের বেলা আপনার আইন ধোতা মুখ ভোতা হয়ে যায়। তারা লিখিত দিয়ে বলেন অমুককে ভোট দাও, তখন আপনার নিরপেক্ষতা থাকে না, তখন আপনি সেই নিরপেক্ষতা বজায় ভাবছিলাম বলতে যাবো। সেটা হচ্ছে প্রথম কথা, আইনের চোখে আলাদা করে কেউ সাধু কিংবা সাধু নন, অতএব তার প্রতি কোনো অভিযোগ যদি কেউ দায়ের করতে চান সেটা করা যাবে বা করা যাবে না। কিন্তু রামকৃষ্ণ মিশনের 125 বছরের ইতিহাসে এটা এখনো ঘটেনি কোনোদিন। অনির্বাণ, এই ঘটলো, এই প্রথম ঘটলো। মানে ব্রিটিশ ব্রিটিশ পুলিশও একবার রামকৃষ্ণ মিশনের খানা তল্লাশি করবে ঠিক করেছিল, শেষমেশ করে উঠতে পারেনি। কিন্তু আমি বলছি কি ঘটলো? ব্যান করে দেবে বলেছিল 1916-17 সালে, ব্যান করে দেবে রামকৃষ্ণ মিশনকে, এটাও ঠিক করা হয়েছিল। পুলিশ রিপোর্টে রামকৃষ্ণ মিশনে স্বামী লোকেশানন্দের এটা লেখা আছে, একেবারে পরিষ্কার, আপনি পড়লে এটা পেয়ে যাবেন। এবং আমাদের সংবিধানে এই এফআইআর করা যাবে কি করা যাবে না সেই সংক্রান্ত প্রশ্নে কিছু কিছু পদাধিকারীদের সাংবিধানিক রক্ষা কবচ আছে। তার বাইরে কোনো সংগঠন, সংস্থা, ব্যক্তি কারো এই ধরনের যদি রক্ষা কবচ আইনের বইতে না থাকে, আমার মনে হয় না আলাদা করে কেন করা হলো বলতে দিন। সঞ্চালক, দেখুন রামকৃষ্ণ মিশনের মাটিটা এত শক্ত না, ছট করে কেউ গর্ত করতে পারবে না। ওনাকে বলতে দিন না, শুনি ওনাকে বলতে দিন। শুনি অনির্বাণ বলুন।
বেশ, এবার আসারাম বাপু যাকে নরেন্দ্র মোদী একদম গড় হয়ে প্রণাম করেছে, আশ্চর্য, ঠিক আছে, কার সাথে কার বলতে দিন ওনাকে কনক্লুড করতে দিন। আসারাম বাপু সাধু কিন্তু না না বলতে দিন। রাধামোহন বাবু আপনি যেটা বলছেন বলে যান, মানে যত বলবেন যত মুখ খুলবেন তত লাভ। বলুন। হ্যাঁ বলুন না, মানুষ চিনতে পারবে আপনাদের। শ্রমিক বলতে দিন না প্লিজ। আসারাম বাবুর সঙ্গে রামকৃষ্ণ মিশনকে মেলাচ্ছেন ওরা। বলুন, বলে যান। বাবুকে নরেন্দ্র মোদী গড় হয়ে প্রণাম করতেন, তাকে বাবাজি সাধুজি কত কিছু বলেছিলেন, তিনি কেন যেন জেলে আছেন অনেকে বোধহয় ভুলে যাচ্ছেন, মানে সেই কারণে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে পুলিশ গেছিল। আপনি ওসব জোর করে একই কারণে কি বলে দি বলে একই কারণে কি? আরে শেষ তো করবেন, একটা উত্তরটা দিন। দিচ্ছি তো দিচ্ছি। রাম রহিম, বাবা রাম রহিম, তিনিও নাকি সাধু। আচ্ছা, ইমাম বরকতির নামে এফআইআর হয়নি কেন? হ্যাঁ বলে প্রধানমন্ত্রী মুন্ডু চেয়ে উনি একটা ফতোয়া জারি করেছেন। এফআইআর আপনি হাইকোর্টে জানেন। না না আমি আরে আমি করার কি? রাজ্য পুলিশ করেনি কেন? রাজ্য পুলিশ করেনি কেন? আপনার যদি মনে হয় আরে রাজ্য পুলিশ করেনি কেন? অনির্বাণ রাজ্য পুলিশ করেনি কেন? রাজ্য পুলিশ করেনি কেন? উত্তর নেই। উত্তর আছে ইলেকশন কমিশনের বিষয় না। এক মিনিট শঙ্করদেব প্লিজ। অনির্বাণ আপনি বলছেন, এক মিনিট, অনির্বাণ আপনি বলছেন তো কোনো রক্ষা কবচ নেই, ইমাম বরকতির কোনো রক্ষা কবচ ছিল? দেশের প্রধানমন্ত্রীর মুন্ডু চাই বলে যে ফতোয়া দেয়, তাকে তার নামে শতপ্রণোদিত মামলা কলকাতা পুলিশ রুজু করেনি। শতপ্রণোদিত করেনি কলকাতা পুলিশ। না করেনি কেন? আরে ধরা যাক না, করেনি কেন? করে তো সবাই জানে করেনি। করেনি খারাপ লোক আমি ধরে মানে কিসের জন্য করেনি? আরে ধরলাম তারা খারাপ বলে, ধরে নিলাম খারাপ। তাহলে তো ভালো, তাহলে আপনি কিছু বলেন, তাহলে কিছু বলেন। হাইকোর্টে জাননি কেন? আমার কলকাতা পুলিশ ব্যর্থ। এবার রাধামোহন জাননি কেন? এক মিনিট, তখন সিস্টার পালনের জন্য সাধুদের রাস্তায় নামতে হয়। কালে কালে এটা হয়েছে। হবে শেষ করে নিন। শ্রমিক এক লাইনে উনি শেষ করতে শেষ করে নিন। সেটা হচ্ছে এই একদম মৌচাকে ঢিলটা মারার জন্য আমি অন্তত ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, কারণ যে ধরনের প্রতিক্রিয়া আসছে এতে বোঝা যাচ্ছে ঢিলটা ঠিক জায়গায় লেগেছে। এক মিনিট অসংখ্য দান আমাকে একটু ব্যাখ্যা করে দিতে দিন। তার মানে রামকৃষ্ণ মিশন তো হচ্ছে একটা মৌচাক। রামকৃষ্ণ মিশনকে নিয়ে না, আমি রামকৃষ্ণ মিশনকে বারবার জিজ্ঞাসা করছি। আমি আপনাকে বারবার জিজ্ঞাসা করছি। দাঁড়ান শ্রমিক, দাঁড়ান একটু ওদের মুখোশটা খুলতে দিন। একটু ওদের মুখোশটা খুলতে দিন। আপনি তো বুঝে গেছেন আমি রামকৃষ্ণ মিশনে প্রশ্ন করছি, আপনি কানে শোনেন না, আপনি কানে শোনেন না। রাধামোহন আচ্ছা দেখি, আচ্ছা দেখ শ্রমিক এক মিনিট দাঁড়ান, শ্রমিক এক মিনিট, এখন মুখেই আনছেন না কেন বলুন? আমরা দুদিন ধরে কোনো কথা বলেছি, আমি আজকে রামকৃষ্ণ মিশনে জিজ্ঞাসা করেছি দেখি। আচ্ছা যে কোনো ধর্মর একটা সাধুর লাইফ হয়, আমরা বলি হোলি লাইফ, ঠিক আছে? হ্যাঁ আমাকে বলে একটু কাইন্ডলি বলে নিতে দিন। না না আপনি শুধু রামকৃষ্ণ মিশন আর না না আপনি শ্রমিক ভাই একটু বলতে দাও। আরে সব তোমরাই বলবে, সব তোমরাই বলবে। না না বলবে তো, সময় দেবো। হ্যাঁ প্লিজ রাধামোহন হ্যাঁ বলুন। দেখুন আপনারা আপনি আসারাম বাবুর সঙ্গে রামকৃষ্ণ মিশনকে ইকুয়েট করে শুরু করেছেন। আমি বলিনি, আমি এক্সপ্লেন করছি। আপনারা রামকৃষ্ণ মিশন আর ভারত সেবা আশ্রমের যে সিম্প্যাথি নিতে চাইছেন, অ্যাকচুয়ালি আপনারা করতে চাইছেন, এটা বিজেপি করতে চাইছে, আপনারা করতে চাইছেন। আমি বিজেপি। এটা কার্তিক দেখুন, এটা কার্তিক মহারাজের লাইফটা কি আছে? কার্তিক মহারাজ আমাকে বলে ভাই একটু দাঁড়াও, একটু বলে নিতে দাও, তোমারও সময় আসবে। দাঁড়ান না, তোমার অত কিসের আছে? দিস ইজ হোলি রিভিলেশনস বলতে দিন। আরে শ্রমিক, আরে একটু দাঁড়াও না ভাই, একটু দাঁড়াও না, একটু স্পেসিফিক কথা দাও। আরে সমাজবিরোধী আসারাম বাবুটা কে? শ্রমিক, আসারাম বাবু তো সাধু ছিল। শ্রমিক, রাম রহিমটা কেন জেলে গেছে? রাম রহিমটা কেন জেলে গেছে জানো কি? জানো না? তাহলে রাম রহিম আগে এটা বলো। স্বাধীন ভারতে বসে টিভিতে মুখ দেখাতে পাচ্ছেন, পলিটিক্যাল পার্টিকে কি করে সাপোর্ট করে? সম্পর্কে বড় বড় কথা বলছেন। রাধামোহন সাধুর যে ড্রেসটা ছেড়ে দিক, প্লিজ সাধুর ড্রেসটা ছেড়ে দিক, পলিটিক্যাল পার্টি জয়েন করো, বিজেপি জয়েন করো। কেন করছিস? একটা কাজ তৃণমূল মানে কোন দেশে আসারাম বাবু নাকি? দাঁড়ান না, বিজেপি মানেই হচ্ছে নাকি আসারাম বাবু? আরে দর্শক বন্ধুরা প্লিজ একটু বলতে, হোলি রিভিলেশনস আসছে, দাঁড়ান পাহাড় থেকে নেমে এসেছে, বলতে দিন। দেখুন সাধুর লাইফ কি হয় নির্মলদা, আমি একটু বলে দিই, একটু বলে নি। আরে না 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 প্লিজ, আরে আপনাকে জানতে হবে সাধুর লাইফটা কি হচ্ছে। দীর্ঘ কয়েকদিন উপবাসের পর রাধামোহন পাহাড় থেকে নেমে এসেছেন, যা যা দেখতে পেয়েছেন পলিটিক্যাল পার্টিকে মেসেঞ্জার অফ গড যেভাবে কার্তিক মহারাজ সাপোর্ট করেছে বা ভোট দেবার জন্য যেভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছেন, সেটা কিন্তু সাধুর লাইফ হয় না। আচ্ছা
সাধুর লাইফ কি ইনফ্লুয়েন্স করেছেন আপনার কাছে কি প্রমাণ আছে? না প্রমাণ কি আপনাদের রোজ তো আপনি জানেন না, গলা ফাটিয়ে দেন। আপনি কি জানেন না প্রমাণটা কি আছে? বালুর জন্য প্রমাণ চান, আজকে একটা কার্তিক মহারাজ সন্ন্যাসী বলে কি সন্ন্যাসী বলে প্রমাণ চাইবেন না? সন্ন্যাসীর লাইফ কি এটা হয়? সন্ন্যাসী বলবে যে কাকে ভোট দিতে হবে, কাকে ভোট দিতে হবে না, কেন বলবে? একটা সাধু কেন বলবে? সাধু লাইফ হয় না সাধু লাইফ হয় প্রেয়ার করার, ভগবানকে প্রেয়ার করার। জানেন কি রামকৃষ্ণ মিশনের আপনাকে জানতে হবে, ইতিহাস জানতে হবে রামকৃষ্ণ মিশনটা কবে ফাউন্ডেড হয়েছিল। তারপরেও কিন্তু বাংলাদেশ বেঙ্গল আর বাংলাদেশ পার্টিশন হয়েছিল। মিশনের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের এত রাগের মূল কারণটা আসলে কি? এই বছরও মাধ্যমিকে প্রথম 6 জন মানে মেধা তালিকায় উঠে এসছে নরেন্দ্রপুর রহড়ার মতন একটা রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। এই কারণে যে শিক্ষা ব্যবস্থাকে এরা শেষ করে দিতে চাইছে, রামকৃষ্ণ মিশন থাকলে এই শিক্ষা ব্যবস্থা শেষ হবে না। মানুষ এরা যত বেশি জানে তত কম মানে। আমি আবার শিক্ষা ব্যবস্থা বলছে বিজেপি করেছে, উত্তর দেবেন। সুমনবাবু একদম শেষে আমি আপনার কাছে ফিরে এলাম। আমি এই ডিবেট শেষ করবার আগে রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদকের আরেকটি বক্তব্য শুনিয়েই শেষ করব, কিন্তু তার আগে শুধু এইটুকু বলে রাখি, সুবীরানন্দজি আমাকে কথায় কথা জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম সম্পর্কে বলছিলেন যে আমরা কি করি, যেরকম সরকারের টাকা পাবলিক মানি, আমরা তো মানুষের কাছ থেকে ভিক্ষা করি। তা আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা ভিক্ষা করেন, ভিক্ষা করে যা করেন সেটা কার কাজ? মানুষের কাজ। তার এই আশ্রমের উপর আঘাতটা কার? বলে মানুষের উপর আঘাত। নরনারায়ণ জ্ঞানে আমরা যা সেবা করি তাদের উপর আঘাত। সুমনবাবু আমার প্রশ্ন এখানেই, যদি রাজনীতির জন্য কেউ নরনারায়ণ জ্ঞানে যেখানে সেবা হয় সেই সেবাটার উপর আঘাত হানতে চান, তাতে কি ভোট বাড়ে বলে আপনার মনে হয়? যে দলই করুক, আমি কোনো দলের কথা আপনাকে জিজ্ঞাসা করছি না, নির্দিষ্ট কোনো দলের নাম আপনাকে বলতে হবে না, আমি জানতেও চাইছি। আমি রবীন্দ্রনাথের গান দিয়ে এর একটা উত্তর দিচ্ছি। মানবপুত্র তীব্র ব্যথায়ন কহেন ঈশ্বর, এ পান পাত্র নিদারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও তারা। একদিন তারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে। আসলে কারোর যদি থিওরি অফ এভলিউশন বা মূল্যায়ন শক্তির মধ্যে কিছু ভঙ্গুর যুক্তি থাকে, যেমন ধরুন 2022 সালে কেউ যদি মঞ্চ থেকে বলেন যে রামকৃষ্ণ ... আবার সেই দলের কেউ যদি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জগৎজননী চিন্ময় রূপিণী আদ্যাশক্তি মহামায়ার একটা নব সংস্করণ, একটা নিউ ফরম্যাট, এবং সেটা আমাকে মানতে হবে, এবং যার সম্পর্কে বলছেন তার কোনো রিয়াকশন নেই, কোনো প্রতিক্রিয়া নেই, মেনে নিচ্ছি। কিন্তু এই রকম, এবং তৃতীয়বার দেখা গেল যে রামকৃষ্ণ মিশন আক্রান্ত। তাহলে কি বলতে হবে? রামকৃষ্ণ মিশন সম্পর্কে 128 বছরের একটি সচল সজীব, আমি শুধু ধর্মতেই আটকে থাকবো না, আমি বলবো পূর্ণমাত্রায় আধ্যাত্মিক প্রতিষ্ঠান। আমি বলিনি, তারপরে আপনি বলবেন যে আধ্যাত্মিক প্রতিষ্ঠান সম্পর্কে আমার তো মূল্যায়নের অভিযোজনেই সমস্যা। বেসিক প্রেমিসিসটাই তো আমার ভাঙা, আমি সেই ভাঙা দিয়ে কি করে গড়ার কথা ভাববো? এক মিনিট, সুনিমানবাবু কিছু বলতে চাইছিলেন, এই কথা বলবো, সেটা হচ্ছে ভারতের এশিয়ার মুক্তিসূর্য যাকে বলা হতো, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গুরু বলে মানতেন। তার নাম ইন্দিরা গান্ধী। তিনি স্বামী অভয়ানন্দর কাছে আসতেন দিনের পর দিন, ভারতবর্ষ চালিয়েছেন। তৃণমূল কংগ্রেসের থেকে জাতীয় কংগ্রেস ভারতবর্ষ বেশি দিন চালিয়েছে। কোনোদিন রামকৃষ্ণ মিশনের নাম উনি উচ্চারণও করেননি, তার বিরোধিতাও করেননি, কোনো কথাও বলেননি। এইটাই হচ্ছে তফাৎ।
আজকে মমতা গোলওয়ালকারকে মহাত্মা গান্ধী হত্যার পরে অন্যতম ষড়যন্ত্রী ধরা হয়েছিল, তিনি রামকৃষ্ণ মিশনের শিষ্য। স্বামী অখণ্ডানন্দ দীক্ষা নিয়েছে, স্বামী অখণ্ডানন্দকে দীক্ষা নেওয়া। তো আমার সময় একেবারে শেষ হয়ে এসেছে। আচ্ছা, আমি না কোনোদিন না, আপনারা চাইছেন কি? আপনাদের মধ্যে ভুলে গেছে। সেটা যদি ওটাই খালি বললাম। না, আপনাদের মধ্যে ভুলে গেছে। না না, অনির্বাণ বাবু বলুন। একটা প্রশ্ন আছে। আমার সময় একদম শেষ, সময় একদম শেষ, আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ। আমি সাধারণ মানুষের কাছে যে প্রশ্নের উত্তর চেয়েছিলাম সে প্রশ্নের উত্তর নিতে যাব। আমার প্রশ্ন ছিল আজকে সামাজিক মাধ্যমে যে প্রশ্ন রেখেছিলাম, মরিয়া মমতার হিন্দু ভোট কি এবার শূন্য? এই আক্রমণের পরিপ্রেক্ষিতে, এই মরিয়া আক্রমণের পরিপ্রেক্ষিতে তাতে 90% মানুষ মনে করেছেন হ্যাঁ, 10% মানুষ মনে করেছেন না। চোখ রাখবো এক্স হ্যান্ডেলে পরিসংখ্যান, এখানেও 90% মানুষ মনে করছেন হ্যাঁ, মরিয়া মমতার হিন্দু ভোট শূন্য, 10% মনে করছেন না। চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে, 1 ঘন্টায় 27,000 সম্ভবত, আমাকে পিসিআর থেকে যা বলা হলো, 89% মানুষ ভোট দিয়েছেন 27,000-এর মধ্যে হিন্দু ভোট, মমতার হিন্দু ভোট এবার শূন্য বলে, এবং না বলেছেন 11% মানুষ। আমি শেষ করব এত কিছুর পর যাদের নিয়ে এত বিতর্ক, সেই রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, তাকে আমি সর্বশেষ জিজ্ঞাসা করেছিলাম আজকে এই সাক্ষাৎকার, যার পূর্ণাঙ্গ সাক্ষাৎকার আপনারা দেখতে পাবেন রাত 11টায়। জিজ্ঞাসা করেছিলাম, মহারাজ এর পরেও বিশ্বজুড়ে শ্রীরামকৃষ্ণকে, স্বামীজিকে, মাকে যারা ফলো করেন, মা সারদা দেবীকে যারা ফলো করেন, তাদের জন্য, যারা তার গুণগ্রাহী তাদের জন্য, যারা আপনাদের ভক্ত তাদের জন্য আপনার কি কোনো মেসেজ আছে, বার্তা? বার্তা শুধু তাদের জন্য দিয়ে থামেননি মহারাজ, যারা তাদেরকে পছন্দ করেন না তাদের জন্য কিছু বার্তা দিয়েছেন। এটাই বোধহয় সন্ন্যাসী চিত বার্তা। যারা হোয়াটসঅ্যাপ মেসেজে কাউকে ভোট দেবেন কি দেবেন না বলেন না, তাদের মতো বার্তা, সে বার্তা দিয়ে আজকে অনির্বাণের অগ্নিবাণ শেষ করে। আমি অবশ্যই তাদের পরামর্শ দেব যে তারা শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজি মহারাজের কাছে প্রার্থনা করুন। এ সমস্ত সব যে সংকট বলুন, বিপদ বলুন বা কোনো সেটব্যাক বলুন, সেগুলো তাদের কৃপায় কেটে যাক, এবং সবাই যারা আমাদের পছন্দ করেন তারা, যারা আমাদের পছন্দ করেন না তারা, সবার কল্যাণ হোক, ভালো হোক। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ।